আসসালামু আলাইকুম। জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, অনলাইনে কিভাবে ই-রিটার্ন দাখিল করতে হবে এমন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ই-রিটার্ন আপনারা নিজেরটাই অনলাইনে সাবমিট করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করছি। তো গুগল ক্রোম ওপেন করার পরে একটি জিমেইল আইডি নিয়ে লগ ইন করে অ্যাড্রেস বারে আমি ই-রিটার্ন আমার আগে কাজ করা ছিল এজন্য চলে আসছে। ই-রিটার্নে ইন্টারে হিট করছি। এই লিঙ্কটিতে আমি প্রবেশ করব। এগুলা থেকে আমি এই অপশনগুলা থেকে আমি ই-রিটার্নে ক্লিক করব। তো এখানে একটি মেসেজ আসছে যে আপনি কি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করা আছে। যদি করা থাকে তাহলে দিবেন আই এম অলরেডি রেজিস্টার্ড, আর যদি না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো আমার করা আছে এই জন্য আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন আমাদের যে 3 নাম্বার আছে এই 3 নাম্বারটি দিয়ে আমরা প্রবেশ করব। তো 3 নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আর এখানে আমি ক্যাপচা দিব। তো আপনাদের যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা আগে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা আপনার পিন নাম্বার 3 নাম্বার দিয়ে এখানে 3 নাম্বার লগ ইন করবেন এবং পাসওয়ার্ড দিবেন আর ক্যাপচা দিবেন। ক্যাপচা এখানে যদি না বুঝেন তাহলে এখানে ক্লিক করে যেটা বুঝবেন ওই ক্যাপচাটা এখানে লিখবেন, লিখে সাইন ইন করবেন। আর যাদের রেজিস্ট্রেশন নাই তারা আগে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করে মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনার রেজিস্টারটা হয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে তো আমি এখান থেকে ক্যাপচাটা ক্লিক করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক দিছি। তো আমার ই-রিটার্নে প্রবেশ করেছি। তো এখান থেকে যে হোম সাবমিশন থেকে রেগুলার ই-রিটার্নে ক্লিক করব। তো রেগুলার ই-রিটার্নে ক্লিক করার পরে আমি এটাকে বাংলা করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখেন আমার বাংলা হয়ে গেছে। তো রিটার্ন স্কিম সব মানে আমি নিজে। এখানে মূল্যায়ন বছর 2024-25, আয়ের বছরও হচ্ছে 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত। উপরের উল্লেখিত আয় বছরে কোনো করযোগ্য আয় আমি হ্যাঁ দিলাম, আপনারাও হ্যাঁ দিয়ে দিবেন। কোনো আয় যা সম্পূর্ণরূপে কর থেকে অব্যাহতি প্রাপ্ত। তো এখানে আমার নাই, হ্যাঁ নাই, এই জন্য আমি না দিলাম। এখানে আপনারা একটু দেখে নেবেন যে প্রশ্নবোধক চিহ্নের উপরে মাউসের কার্সারটা নিলেই আপনি বিস্তারিত দেখবেন। দেখেন হ্যাঁ নির্বাচন করুন যদি আয় বছরে আপনার এমন কোনো আয় থাকে যা সম্পূর্ণরূপে কর থেকে অব্যাহতি প্রাপ্ত এবং মোট আয়ের অন্তর্ভুক্ত না হয়, অন্যথায় নো নির্বাচন করুন। তো আমার করযোগ্য আয় নাই এই জন্য আমি না নির্বাচন করছি। আবাসিক
অবস্থা, আমি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, এই জন্য বাসিন্দা দিচ্ছি। এবার আসেন এখানে আয়ের প্রধান উৎস। আমার আয়ের প্রধান উৎস হচ্ছে আমি একজন কর্মচারী হিসাবে আমার আয় থাকলে এই প্রদানটি নির্বাচন করুন। আমি চাকরিজীবী হিসাবে এটি নির্বাচন করছি। বাড়ি ভাড়া থেকে আয় পেয়ে থাকলে বাড়ি ভাড়াটি নির্বাচন করবেন। কৃষি থেকে আয় পেয়ে থাকলে কৃষি নির্বাচন করবেন। ব্যবসা থেকে আয় পেয়ে থাকলে ব্যবসা নির্বাচন করবেন। মূলধন লাভ থেকে, যেমন মূলধন বলতে মূল সম্পদের হস্তান্তর, উদাহরণস্বরূপ সম্পত্তি বিক্রি বা শেয়ারের স্থানান্তর থেকে আয় থাকলে শিরোনামটি নির্বাচন করেন। আর্থিক সম্পদ থেকে আয়, আপনার যদি সঞ্চয়পত্র বা ডিবেঞ্চার অথবা অন্যান্য সিকিউরিটিজের কোনো সুদ বা লাভ পান তাহলে শিরোনামটি নির্বাচন করবেন। অন্যান্য উৎস থেকে যদি আয় পেয়ে থাকেন, যেমন রয়্যালটি ফি, কারিগরি ফি, নগদ ভর্তুকি, লাইসেন্স, লটারি বিজয় থেকে আয় থাকলে আপনি আয় নির্বাচন করবেন। তো এখানে আমি একটি আমার পরে, এই জন্য আমি একটিতে দিচ্ছি। আপনাদের যদি বাড়ি ভাড়া থাকে বাড়ি ভাড়ায় ক্লিক করবেন, কৃষি আয় থাকলে কৃষি আয় ক্লিক করবেন, ব্যবসা থেকে আয় থাকলে ব্যবসায় ক্লিক করবেন, মূলধন থেকে আয় মূলধনে ক্লিক করবেন, আর্থিক সম্পদ থেকে আয় বা অন্য অন্য উৎস থেকে হলেও আপনি ক্লিক করে দিবেন। তো আমার এগুলা নেই, এই জন্য আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। আমার শুধু চাকরি থেকে আয়, আমি শুধু চাকরিটাই রাখবো। আপনাদের থাকলে আপনারা একাধিক ড্রপডাউনে ক্লিক করে দিতে পারেন, একাধিক বক্সে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন নিম্নলিখিত উৎস থেকে কোন আয়, দেখেন একটি ফার্মের অংশীদার হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন। এফইওর সদস্য হিসাবে, মানে ব্যক্তি সমিতি থেকে আপনার আয়ের কোনো অংশ থাকলে নির্বাচন করবেন। আয় বাংলাদেশের বাহিরে থেকে যদি আসে তাহলেও আপনি নির্বাচন করবেন। তারপরে দেখেন এখানে লেখছে আপনার স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয় আছে বলে, তবে আলাদা টিআইএন বা ট্যাক্স ফাইল না থাকলে নির্বাচন করুন। তো আমার এ জাতীয় কিছু নাই, আমার শুধু আছে প্রধান আয় হচ্ছে কর্মস্থান থেকে আয়। তো এরপরে আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যানে ক্লিক করুন। তো অতিরিক্ত তথ্যে আয়ের প্রধান উৎসের অবস্থান, অর্থাৎ আপনার যে চাকরি বা ব্যবসাটা কোন ঠিকানায় অবস্থিত বা কর্মস্থল, বা আয়ের বছরে আপনার করের এখতিয়ারের অবস্থান, মানে এরিয়াটা কোথায়। তো এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এরিয়া নির্বাচন করে দিবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অন্যান্য সিটি কর্পোরেশন। তো আমার এগুলো কোনো অপশনের ভিতরেই পড়ে না, আমি অন্য এলাকায় ক্লিক করে দিলাম। তো এখান থেকে যদি যুদ্ধ হতো গেজেটেড মুক্তিযোদ্ধা হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই গেজেটের নং চলে আসবে। আবার যদি প্রতিবন্ধী ব্যক্তি হন তাহলে এখানে ক্লিক করে দিবেন, এখানে রেফারেন্স নং এবং তারিখ আসবে। তো এরপরে দেখেন, তো আমার এটা না, এই জন্য আমি করলাম না। আর যুদ্ধ হতো গেজেটেড মুক্তিযুদ্ধও না, এই জন্য আমি করলাম না। প্রতিবন্ধী ব্যক্তি পিতামাতা বা আইনগত অভিভাবক হিসেবে সুবিদিদি দাবি বহন, এখানে দেখে নেবেন। এখানে ক্লিক করলেই কাপসন রাখলেই বিষয়টা আরো স্পষ্ট আপনি বুঝে নিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন পিতার নাম অথবা অক্ষমতা রেফারেন্স নাম, তারিখ। তো আমার এগুলো না, এজন্য আমি উঠিয়ে দিলাম। বিনিয়োগের জন্য ট্যাক্স রেহাত দাবি, অর্থাৎ হ্যাঁ নির্বাচন করুন যদি আপনি আয় বছরের কোনো রিবেটেবল বিনিয়োগ করেন এবং এই ধরনের বিনিয়োগের
জন্য ট্যাক্স রেহাত দাবি করতে চান, অন্যথায় না নির্বাচন করুন। যদি আপনার মোট আয় কর ছাড়ের থ্রেশহোল্ড অতিক্রম করে, তাহলে ট্যাক্স রেহাত থাকা সত্ত্বেও আপনাকে ন্যূনতম কর দিতে হবে। তো এখানে আমি হ্যাঁ ক্লিক করে দিছি, আপনারাও হ্যাঁ ক্লিক। তো এখানে শেষ আমার। এবার আইটি 10B এর প্রয়োজনীয়তা দেখেন, এখানে কি লেখা আছে, হ্যাঁ নির্বাচন করুন যদি আয় বছরের শেষ দিনে আপনার মোট সম্পদের বা সম্পত্তির ব্যয় মূল্যের মোট পরিমাণ 50 লাখ টাকার বেশি হয়, অন্যথায় না নির্বাচন করুন। অর্থাৎ আপনার যদি 50 লাখ টাকার বেশি হয় তাহলে আপনি হ্যাঁ নির্বাচন করবেন, আর তা না হলে না নির্বাচন করে দিবেন। নিজের মোটর গাড়ি, আপনার যদি মোটর গাড়ি থেকে থাকে 4 চাকার, তাহলে আপনি হ্যাঁ নির্বাচন করবেন। আমার নাই, এজন্য আমি না দিচ্ছি। নিজের অফশোর সম্পত্তি দেখেন, আপনি যদি আয় বছরের কোনো অফশোর সম্পত্তির মালিক হন তবে হ্যাঁ নির্বাচন করুন, অন্যথায় না নির্বাচন করুন। আমি না দিয়েছি। কোনো সিটি কর্পোরেশনের বাড়ির সম্পত্তি আছে, আপনাদের যদি কোনো সিটি কর্পোরেশনের ভিতরে বাড়ি বা সম্পত্তি থাকে বা মালিক থাকেন, তাহলে আপনি হ্যাঁ নির্বাচন করবেন, না হলে না নির্বাচন করবেন। তো আমি না নিয়ে দিছি। সংরক্ষণ করুন এবং চালিয়ে যান ক্লিক করুন। তো এবার দেখেন আমি আমার কর্মস্থল থেকে দিলাম। এবার কর্মস্থলের সারাংশ আমি লিখে দিলাম। দেখেন এখানে আপনারা এবার ক্লিক করে দিবেন। সরকারি বেতনের স্কেল আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যদি অর্থ পান তাহলে এটা নির্বাচন করবেন, আর আইবিএস প্লাসের মাধ্যমে অর্থ প্রদান নয় তাহলে এখানে দিবেন। আর বেসরকারি বা সরকারি বেতন স্কুল ছাড়া অন্যভাবে পেলে এখানে ক্লিক করবেন। আর দেখেন বেতন হ্রাস করে হার সাপেক্ষে এখানে ক্লিক করবেন। তো এখানে সরকারি বেতন আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে প্রদান পাওয়া হয়, এই জন্য এখানে ক্লিক করা হয়েছে। এবার আপনি অফিসের নাম লিখবেন। আমি অফিসের নাম লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, অফিসের নাম লিখে দিবেন। আপনি পদবি লিখে দিবেন। আপনার বেসিক, দেখেন বেসিক পে এখানে লিখে দিবেন আপনার, অর্থাৎ বেসিক পে বলতে আপনার 12 মাসে কত টাকা বেসিক বেতন এটা লিখে দিবেন। তারপরে 12 মাসে আপনার বাড়ি ভাড়া দিবেন। 1 মাসের বাড়ি ভাড়ার সাথে 12 দিয়ে গুণ দিয়ে যেটা আসে এটা এখানে লিখে দিবেন। এখানে বেসিক পে বলতে আপনার 1 মাসের মূল বেতনের সাথে 12 দিয়ে গুণ দিয়ে যেটা পাবেন সেটা এখানে লিখে দিবেন। বাড়ি ভাড়া এখানে লিখে দিবেন। মেডিকেল 1 মাসে 1500 হলে 12 দিয়ে গুণ দিয়ে লিখে দিবেন। নববর্ষের ভাতাটা, বাংলা নববর্ষের ভাতাটা লিখে দিবেন। উৎসব ভাতা লিখে দিবেন, 2টা উৎসব ভাতা আছে, উৎসব ভাতা লিখে দিবেন। বিশেষ প্রণোদনা যে ভাতাটা এটা লিখে দিবেন। শিক্ষা ভাতা, শিক্ষা ভাতা কারো 1000 মাসে, কারো 500। যাদের 1000 আছে তারা 12 দিয়ে গুণ দিয়ে 12,000 দিবেন। যাদের 500 তারা 12 দিয়ে গুণ দিয়ে 6000 টাকা দিবেন। জিপিএফ সুদ মানে আপনার জিপিএফ এর যে এই বছরের ইন্টারেস্টটা পেয়েছেন 2023-24 অর্থ বছরে, সেই ইন্টারেস্টটা এখানে লিখে দিবেন। টিফিন ভাতা, টিফিন ভাতা 1 মাসে 200 টাকা হলে 12 মাসে 2400 টাকা এখানে লিখে দিবেন। যদি আপনাদের আরও কোনো অ্যালাউন্স থাকে তাহলে এখানে আছে, দেখেন এখান থেকে আপনারা সাজ ভাতা, এখান থেকে আপনি ক্ষতিপূরণমূলক ভাতা, পরিবহন ভাতা, কুক ভাতা, দৈনিক ভাতা, প্রতিরক্ষা ভাতা, পরিষেবা ভাতা, দৈনিক ভাতা যদি আপনারা থাকে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে আপনি লিখে দিবেন। একদিনে যাই পান ওটা গুণ করে 1 বছরে কত টাকা আসে এটা এখানে লিখে দিবেন। আমার নাই, এই জন্য আমি কেটে দিচ্ছি।
কেটে দিয়েছি। তো এবার দেখেন আমার বেসিক পে দিলাম, বাড়ি ভাড়া দিলাম, মেডিকেল ভাতা দিলাম, বাংলা নববর্ষ দিলাম, উৎসব ভাতা দিলাম, বিশেষ সুবিধা সেটাও দিলাম, শিক্ষা ভাতা, জিপিএফ সুদ, টিফিন ভাতা। তো আমি এখানে সংরক্ষণ করুন এবং চালিয়ে যান। এখানে আয় দেওয়া শেষ, আমার এখন রিবেট আসছে। দেখেন এখান থেকে যদি আপনি বিনিয়োগ বিভাগ, আমি এখানে রিবেট দেখেন কি আছে, আমার কি আছে, ডিপোজিট পেনশন স্কিম। তো আমার ডিপিএস আছে, ডিপিএস আমি দিছি। আপনাদের যদি দেখেন জীবন বীমা থাকে তাহলে জীবন বীমার পলিসি নম্বর দিবেন, কোম্পানির নাম, নীতির মান, প্রিমিয়াম দেওয়া হয়েছে, মঞ্জুরি যোগ্য। তো আমার নাই এটা, আমি এটা উঠিয়ে দিচ্ছি। আপনাদের থাকলে এভাবে চেক দিয়ে দিবেন। আমার ডিপিএস আছে, কোন ব্যাংকে আছে, জিসিবি হিসাব নাম, জমার পরিমাণ এবং মঞ্জুরি যোগ্য পরিমাণ। তো জমার পরিমাণটা দিলেই আপনার মঞ্জুরি যোগ্য পরিমাণটা এসে যাবে। অনুমোদিত সঞ্চয়পত্র, যাদের সঞ্চয়পত্র আছে এখানে দিবেন নাম, রেজিস্ট্রেশন, ইস্যু তারিখ, বিনিয়োগের পরিমাণ, মঞ্জুরি যোগ্যর পরিমাণ। আমার নাই সঞ্চয়পত্র এবং আমি দিচ্ছি না। ইউটিলিটি সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ড বা ইটিএফ, যা এগুলো যদি থাকে আপনারা এখান থেকে এভাবে ক্লিক করে দেবেন, নাম, হিসাব নাম, তারিখ, পরিমাণ, মঞ্জুরি। আমার নাই, আমি দিচ্ছি না। তালিকাভুক্ত শেয়ার স্টকে কি যদি থাকে আপনারা বিএ অ্যাকাউন্ট নাম, ব্রোকারেজ হাউসের নাম, বছরের সময় বিনিয়োগ দিয়ে দিবেন। আমার নাই, আমি উঠিয়ে দিচ্ছি। আমার আছে সাধারণ ভবিষ্যৎ তহবিল, জিপিএফ এর হিসাব নামটা দিয়েছি। আমার এই বছরে 2023-24 অর্থ বছরে আমি কত টাকা রাখছি, মূল টাকাটা, এখানে কিন্তু সুদ বা ইন্টারেস্টটা না। আমি এক মাসে 3000 করে রাখি, 12 মাসে আমার 36,000 হয়েছে। আমি এখানে মূল টাকাটা দিয়ে দিয়েছি। এরপরে দেখেন স্বীকৃতি প্রভিডেন্ট ফান্ড, যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে এখানে দিয়ে নিয়োগকারীর নাম, নিজের অবদান, নিয়োগকর্তার অবদান দিয়ে দিবেন। অনুমোদিত সুপার এনুয়েশন ফান্ড যদি থাকে আপনি এখানে তারিখ দিয়ে দিবেন। আমার নাই, এই জন্য আমি উঠিয়ে দিচ্ছি। এরপরে দেখেন আমার আছে বেনিভোল্টেড ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্স, বেনিভোলেন্ট ফান্ড বা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অনুমোদিত। এখানে আমি যে উপকারী তহবিল, আমার যে কল্যাণ তহবিল যে আমি রাখি মাসে 150 করে, 12 মাসে কত আসে এটা দিয়ে দিলাম। গ্রুপ ইন্স্যুরেন্স নাই, এখানে আমি শূন্য বসিয়ে দিয়েছি। জাকাত তহবিল যদি থাকে আপনারা দিয়ে দিবেন, আমার নাই, আমি দিচ্ছি না। অন্যান্যরা মোট দেখেন এখানে যা পরিমাণ আছে, আমি এই তো এখান থেকে 25,000, 36,000, 1,800, 62,800 টাকা আছে। তো এ ছিল আমার রিবেট। তো আমি এখন সংরক্ষণ করুন এবং চালিয়ে জানে ক্লিক করে দিচ্ছি। আমি ক্লিক করেছি। এবার দেখেন ব্যয়ের ফান্ড, আপনার এখানে দেখেন আইটি 10 বিবি আপনার জন্য বাধ্যতামূলক নয়, এখনো জমা দিতে চান? তা আমি হ্যাঁ, এখানে যদি না দেই তাহলে দেখেন আমার এই মোট ব্যয়, খরচ বা করের মোট পরিমাণটা এখানে চলে আসছে। আর যদি হ্যাঁ দেই তাহলে দেখেন আমার অংশ চলে আসছে, যেমন খাদ্য, পোশাক, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য খরচটা এখানে দিচ্ছি, বাস স্ট্যান্ড খরচটা দিচ্ছি, অটো বা পরিবহন খরচটা এখানে দিচ্ছি। তারপরে দেখেন চালকের বেতন বা জ্বালানি এখানে দিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি অন্যান্য পরিবহনে 5,000। গৃহস্থালী ও উপযোগী খরচ এখানে আমার দিয়েছি, বিদ্যুৎ বিল,
এবং গ্যাস, পানি, আবর্জনা, ফোন বা ইন্টারনেট, টিভি চ্যানেলের সাবস্ক্রিপশনে দিছি। হোম সাপোর্ট, স্টাফ বা অন্যান্য খরচ নেই, এই জন্য দিইনি। শিক্ষা ব্যয় দিয়ে দিয়েছি। উৎসব বা অন্যান্য বিশেষ খরচে আমি এই টাকাটা ব্যয় হয় এখানে দিয়ে দিচ্ছি। অন্যান্য খরচে আমি দিচ্ছি। তো আমার মোট লাইফ স্টাইলে খরচ হচ্ছে এই টাকাটা, দেখেন। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো ট্যাক্স বা সারচার্জ অন্যান্য নেই, উৎসকর প্রদান নেই, মোট উপমোট নেই, ঋণগত ব্যক্তিগত ঋণের সুদ পরিশোধ। আমি এই বছরে এত টাকা ঋণের সুদ দিছি। আমার একটা লোন আছে, এই লোনের সুদটা আমি এখানে দিয়ে দিছি। তো খরচ ও করার মোট পরিমাণ আমার এখানে এই সুদ সহকারে এখানে আসছে 2,96,652 টাকা। তো এখান থেকে আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, এখানে ক্লিক করব। দেখেন এবার সম্পদ ও দায়। সম্পদ ও দায়ের ক্ষেত্রে দেখেন আমার এখানে সম্পদ ও দায়। আমার এখানে সম্পদ দেখেন ব্যবসার মূলধন নাই, এই জন্য আমি ব্যবসার মূলধনে ক্লিক করিনি। আপনাদের থাকলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এই ব্যবসার মূলধনে ক্লিক করলে দেখেন লিমিটেড কোম্পানি পরিচালনা শেয়ার হোল্ডিং, এটা যদি থাকে আপনারা এটা ক্লিক করে আপনার কোম্পানির নাম, অধিগ্রহণ, শেয়ার সংখ্যা, মান দিবেন। আমার নাই, এই জন্য আমি দিচ্ছি না। লিমিটেড কোম্পানিতে পরিচালকের শেয়ার হোল্ডিং ছাড়া ব্যবসার মূলধন থাকলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এভাবে ব্যবসার নাম, মোট ব্যবসার সম্পদ, ব্যবসায়িক দায়বদ্ধতা, মূলধনের পরিমাণ ক্লিক করে দিবেন। আমার নাই, এই জন্য দিচ্ছি না। পার্টনারশিপ ফার্মের মূলধন যদি আপনার পার্টনারের কোনো ব্যবসা বাণিজ্য থেকে থাকে এখানে দিয়ে দিবেন। তো আমার নাই, এই জন্য আমি টোটালটা আমি চেকবক্স উঠিয়ে দিচ্ছি। অকৃষি সম্পত্তি দেখেন, অকৃষি সম্পত্তি যদি আপনার থাকে, মানে কৃষি কাজ হয় না, এরকম যদি সম্পত্তি থাকে তাহলে আপনি অকৃষি সম্পত্তিতে ক্লিক করবেন। অকৃষি সম্পত্তির ভিতরে অকৃষি সম্পত্তি আমার বরিশাল সদরে আছে, আমি এটা পেয়েছি উপহার হিসাবে। তো আমি এখানে উপহার দিয়েছি। সম্পত্তির এলাকা কত শতাংশ আমি দিয়ে দিচ্ছি, ইউনিট দিচ্ছি আমি দশমিক, আমাদের দশমিক শতাংশটা দশমিকে আসবে। আর আয় বছরের শুরুতে মান, শেষে মান, যেহেতু আমি এটি উপহার হিসাবে পেয়েছি এই জন্য আমার আয় বছরের শুরুতে মান এবং আয় বছরের শেষের মান 0 দিয়ে দিয়েছি। অকৃষির ভিতরে দুটা ধাপ দেখেন, এখানে অগ্রিম অকৃষি সম্পত্তির জন্য তৈরি, অর্থাৎ আপনি যদি কোনো ফ্ল্যাট বা প্লটের বুকিং দিয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দিবেন বিবরণ, অধিগ্রহণ কিভাবে পেয়েছেন, বছরের শুরুতে অগ্রিম টাকা কত দিচ্ছেন, বছরের শেষে অগ্রিমের পরিমাণটা দিয়ে দিবেন। আমার নাই, এজন্য আমি দিচ্ছি না। কৃষি সম্পত্তি আমার নাই, এজন্য আমি দিচ্ছি না। আপনাদের থাকলে এখানে চেকবক্স দিয়ে বর্ণনা অবস্থান দিবেন, কিভাবে পেয়েছেন, সম্পত্তির এলাকা কিভাবে, কোথায়, কত শতাংশ বা একর এখানে দিবেন। আয় বছরের শুরুতে খরচের মান কত, আয় বছরের শেষে খরচের মান কত, এভাবে দিয়ে দিবেন। আমার যেহেতু নেই এই জন্য আমি এটা দিচ্ছি না। আর্থিক সম্পদের ভিতরে দেখেন শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, ইউনিট, সার্টিফিকেট, এগুলা আপনাদের থাকলে আপনারা দিয়ে দিবেন। বিও অ্যাকাউন্ট নন কিভাবে পেয়েছেন, উপহার বা ক্রয় বা উত্তরাধিকার, ব্রোকারেজ হাউসের নাম, খরচের মান দিয়ে দিবেন। আমার নেই এই জন্য আমি এটি দিচ্ছি না। সঞ্চয়পত্র, আপনাদের সঞ্চয়পত্রের প্রকার কি নামে সঞ্চয়পত্র সেটা দিবেন। রেজিস্ট্রেশন নং, ইস্যুর তারিখ, মান। আমার নেই এই জন্য আমি এটা চেকবক্স উঠিয়ে দিচ্ছি। এবার দেখেন ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট, যদি আপনাদের ফিক্সড ডিপোজিট থাকে তাহলে এখানে বিশেষ অ্যাকাউন্ট নাম, হিসাব নাম, ব্যালেন্সের পরিমাণ দিয়ে দিবেন। আমার নাই এই জন্য আমি দিচ্ছি না।
আমার ডিপিএস আছে, ডিপিএস এর বিশেষ কি, ডিপিএস এর যে স্টেটমেন্ট আছে ওইখানে দেওয়া আছে। আপনারা এইভাবে কি নামে দিয়ে দিবেন, ব্যাংকের নাম দিবেন, হিসাব নাম এবং ব্যালেন্সের পরিমাণ। তো এরপরে দেখেন অন্যদের দেওয়া ঋণ যদি আপনি অন্যদেরকে দেন, যে ভাইকে, বাবাকে বা কাউকে দিয়ে থাকেন, তাহলে এখানে দিবেন ক্যাশ টাকা দিলে ক্যাশ টাকা লিখবেন, ঋণ গ্রহীতার নাম, কাকে দিয়েছেন তাকে দিবেন, ঋণ গ্রহীতার টিআইএন বা টিন নাম্বারটা দিবেন, কি পরিমাণ টাকা দিয়েছেন এখানে লিখে দিবেন। তো আমার নেই, এই জন্য আমি দেইনি, আমি লিখে নেই। প্রভিডেন্ট ফান্ড, আমার জিপিএফ ফান্ড আছে, আমার জিপিএফ ফান্ডের মোট ব্যালেন্সটা আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার ডিপিএফ ব্যালেন্স যখন আমি ওপেন করছি ওই থেকে এখন পর্যন্ত মূল টাকা এবং ইন্টারেস্ট টাকা মিলে যে টাকাটা হচ্ছে টোটাল, ওই টোটাল টাকাটা আমি এখানে বসিয়ে দিছি। অন্যান্য আর্থিক সম্পদের ভিতরে আমার বাসা করার জন্য আমি লোন নিয়েছি, তো জমি নিয়েছি, বাসা করার জন্য আমি জমি নিয়েছি, আমি ক্রয় করেছি 1% এবং আমি উপহার হিসাবে পেয়েছি 1%। আমি যেই টাকা ক্রয় করেছি আমার এখানে 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, আর যেটা উপহার হিসাবে পেয়েছি আমি 0 দিয়ে দিয়েছি। তো এখানে আমি এই টাকাটা আমি লোন করেছি, ব্যাংক লোন থেকে আমি নিয়েছি, এই টাকাটা আমি এখানে বসিয়ে দিছি। এরপরে দেখেন ইঞ্জিন গাড়ি, আপনাদের যাদের ইঞ্জিন গাড়ি আছে, রেজিস্ট্রেশন নং প্রকার, কি প্রকার গাড়ি, মোটরসাইকেল বা গাড়ি, মাইক্রোবাস, জিপ, অন্য আপনারা দিয়ে দিতে পারেন। অধিগ্রহণ কিভাবে পেয়েছেন, ক্রয় করেছেন, উত্তরাধিকার, উপহার, ইঞ্জিনের সংখ্যা বা ইউনিট, ইঞ্জিন ক্ষমতা ইউনিট, সিসি, কিলোওয়াট, পরিমাণ দিয়ে দিবেন। আমার নাই, আমি উঠিয়ে দিয়েছি। এবার আসেন স্বর্ণ, হীরা, রত্ন এবং অন্যান্য আইটেম। এখানে দেখেন আপনার মালিকানাধীন মূল্যবান গহনা এবং অন্যান্য ব্যক্তিগত আইটেম, যেমন আমার আইটেম আছে স্বর্ণ আমি দিয়ে দিয়েছি, এখানে আমি উপহার হিসাবে পেয়েছি। আমার আয় বছরের শেষের পরিমাণ হচ্ছে 16 ভরি, 16 ইউনিট দিয়ে দিয়েছি বড়ি, আমি যেহেতু উপহার হিসাবে পেয়েছি এখানে 0, মান 0। সোনার যেটা আমি পেয়েছি, ক্রয় করেছি 2 ভরি, এখানে আমি আমার টাকার পরিমাণটা দিয়ে দিয়েছি, আপনারাও এভাবে দিয়ে দিবেন। আসবাবপত্র, সরঞ্জাম এবং ইলেকট্রনিক আইটেম, এখানে ব্যক্তিগত আসবাবপত্র, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ বাড়ির যন্ত্রপাতি এবং কম্পিউটার, মোবাইল ফোন, ক্যামেরা ইত্যাদি সহ ইলেকট্রিক গ্যাজেট আপনি দিতে পারেন। এখানে টিক দিয়ে দিলে দেখেন আপনাকে অপশন দিয়ে দিবে আপনি কি কি ফার্নিচার নিয়েছেন বা অধিগ্রহণে কিভাবে পেয়েছেন, এখানে দিয়ে দিবেন পরিমাণ এবং মান। একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ক্রয় করেন তাহলে এখানে পরিমাণ দিবেন, কয় সেট কি পরিমাণ এবং মান কত টাকা নিয়েছেন এখানে দিবেন। যদি আপনি উপহার হিসেবে পেয়ে থাকেন তাহলে পরিমাণটা দিবেন, মানের এখানে 0 বসিয়ে দিবেন। আননোন এখানে লেখা যায় না, এখানে শুধু সংখ্যাটা আপনি লিখতে পারবেন। যেহেতু আমি আমার আসবাবপত্র নেই এজন্য আমি এখানে চেকটি উঠিয়ে নিচ্ছি। উল্লেখযোগ্য মূলধনের অন্যান্য সম্পদ, পেন্টিং, চিত্র সংগ্রহ এবং উল্লেখযোগ্য মূল্যের অন্যান্য আইটেম যদি থাকে আপনার এখানে টেক্সট বক্স দিয়ে দিবেন, কিভাবে পেয়েছেন দিবেন, বিশেষ কি ধরনের আইটেম সম্পর্কিত বিস্তারিত দিবেন, মান দিবেন। তো এখানে নেই, আমি চেক বক্স উঠিয়ে দিয়েছি। ব্যবসার বাহিরে নগদ বা তহবিল, যেমন নোট, মুদ্রা, ব্যাংক কার্ড ইত্যাদি, হ্যান্ড ক্যাশ বা অন্যান্য আমানত, ব্যালেন্স এবং অগ্রিম। যদি হাতে কোনো টাকা থাকে দেখেন যে আয় বছরে কত টাকা আছে এখানে আপনি দিয়ে দিতে পারেন, আমার নাই এই জন্য আমি দিচ্ছি না। আর বাংলাদেশের বাহির থেকে যদি কোনো সম্পদ এসে থাকে, যেমন আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে উপহার হিসাবে দিয়ে থাকে কত এবং মান কত,
বর্ণনা আপনি দিতে পারেন। আমার নাই, এই জন্য আমি দিচ্ছি না। অন্য অন্য আমানত ব্যালেন্স যদি থাকে আপনি দিয়ে দিতে পারেন, আমার নাই, এই জন্য আমি দিচ্ছি না। দেখেন, এরপরে দেখেন আমার দায়, ব্যবসার বাহিরে আমার ব্যাংকে লোন আছে, সোনালী ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, পার্সোনাল লোন। এবং আমি আমার যে ব্যালেন্সের পরিমাণ, অর্থাৎ আমি আরো 2 বছর আগে লোনটা নিয়েছি, এই লোনটা থেকে এখন যেই পরিমাণ টাকা আমার লোন ব্যাংক পাবে ওই টাকাটাই আমাকে দিতে হবে। যেমন আমি আরো 2 বছর আগে 7 লক্ষ টাকা লোন নিয়েছি, এখন দেওয়ার পরিমাণ কিস্তি শেষ হওয়ার পরে আমার কাছ থেকে 5,81,861 টাকা পাবে। তো এই টাকাটাই আমি দিব, অর্থাৎ আমার স্টার্টিং যে ব্যালেন্সটা আছে ব্যাংক স্টেটমেন্ট, লোন স্টেটমেন্টের ভিতরে ওই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটাই এখানে আমরা দিয়ে দিব, মূল টাকাটা কিন্তু না। যেমন 7 লাখ টাকা আমি লোন নিয়েছি, আমি কিস্তি দিয়ে অনেকটাই পরিশোধ হচ্ছে আমার, তো আমি 7 লাখ টাকা এখানে আমি লিখবো না। আমি লিখবো যে আউটস্ট্যান্ডিং এ যে 2023-24 অর্থ বছরের যে দেওয়ার পরে যে টাকাটা এখন ব্যাংক আমার কাছ থেকে পাবে এই টাকাটাই মূলত আমি এখানে দিব। এরপরে দেখেন, এগুলা নেই আমার অনিরাপদ ঋণ। এই যে পিতামাতা, আপনার পত্নী, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মীদের কাছ থেকে অপ্রাতিষ্ঠানিক উৎস নেওয়া কোনো ঋণ, মনোযোগ, যদি ঋণ প্রদানকারী আপনার পিতামাতা, পত্নী ছাড়া অন্য কেউ হন তাহলে মোট ঋণ গ্রহণের সীমা 5 লাখ টাকা হইতে হবে। কিন্তু আপনি দেখা গেছে যে 2 লাখ, 1 লাখ বা 50,000 টাকা নিছেন, তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। ন্যূনতম 5 লাখ টাকা হলেই আপনি এখানে অনিরাপদ ঋণে দিতে পারেন। যেমন ঋণদাতার নাম, ঋণদাতার TIN মানে 3 নাম্বার, উদ্দেশ্য, ব্যালেন্স এখানে দিতে পারেন। যেহেতু 5 লাখ টাকার কম হলে কিন্তু আপনি এটা ফিল আপ করতে পারবেন না। তো অন্যান্য ঋণ ও ওভারড্রাফটটা যদি থাকে, বিশেষ ঋণের ধরন, বিস্তারিত ব্যালেন্স দিতে পারেন। তার মানে আমি দিচ্ছি না। আর অন্যান্য বহি প্রবাহ, যেমন বার্ষিক জীবনযাত্রার ব্যয় হচ্ছে আমার 2,96,652। দেখেন, আপনার এবং আপনার নির্ভরশীলদের জীবনযাত্রার খরচ মেটানোর জন্য করা ব্যক্তিগত খরচ এবং আয়, বছরের প্রদেয় ট্যাক্স। আপনি আরও তথ্যের জন্য ফর্ম IT-10 BB অনুসরণ করতে পারেন। তো এখানে আমার জীবনযাত্রার জন্য অত টাকা ব্যয় হয়েছে। আর এখানে ক্ষতি ও কর্তন ও অন্যান্য ব্যয়, এখানে আমরা যে রেভিনিউটা দেই, যেমন 150 টাকা আমরা রেভিনিউ নেই, এই রেভিনিউটা। আর উপহার ও দান, উপহার হিসাবে যদি আপনি দেন, বিশেষ কোনো এখানে আছে উপহার, দান, অবদান, এখানে রিসিপ্টের নাম, রিসিভারের TIN এবং পরিমাণ এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো আমার নাই, আমি দিচ্ছি না। তহবিল উৎস, রিটার্ন আয় দেখানো হয়েছে 2,58,640, কর অব্যাহতি প্রাপ্ত আয় এবং ভাতা 1,45,828। দেখেন, রিটার্নের গণনা কিন্তু মোট আয় এত টাকা। আর আপনার সমস্ত অব্যাহতি প্রাপ্ত আয়, উদাহরণস্বরূপ কর অব্যাহতি প্রাপ্ত বিদেশি রেমিটেন্স এবং কর অব্যাহতি প্রাপ্ত ভাতা, উদাহরণস্বরূপ অব্যাহতির সীমার মধ্যে চিকিৎসা ভাতা, যেগুলো মোট আয়ে অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ আপনার এখানে হচ্ছে যে আমাদের শুধু মূল বেতনটা এবং 2টা বোনাস, এটা আপনার করযোগ্য আয়ের ভিতরে পড়বে। আর বাকিগুলো আমাদের কর অব্যাহতি আয়ের ভিতরে পড়বে। অন্য রসিদ, এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন দেখেন, আমি এটা একটু করে দিছি, হাইড করে দিছি। এখন দেখেন আমাদের কি আছে।
তো এখানে যখন আমার আয় ব্যয়ের হিসাব মিলে যাবে, দেখুন স্থূল সম্পদ আমার এত টাকা, তারপরে আমার এখানে দেখেন ব্যবসার বাইরে মোট দায়, আমার এটা ঋণের টাকাটা এখানে আনছে, এই টাকা থেকে এই টাকা বিয়োগ করে আমার নিট সম্পদটা 2,10,970। তো এখানে দেখেন পূর্ববর্তী আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ, আগের আয় বছরের শেষ দিনে আপনার নিট সম্পদ দায়, বর্তমানে আয় বছরে আপনার নিট সম্পদের বৃদ্ধির গণনা করার জন্য গুরুত্বপূর্ণ। এখানে যেহেতু আমার এই বছরই আমি দিচ্ছি, এজন্য এখানে নিট আয়টা এখানে 0। তো এই নিট সম্পদটা আমাকে আগামী বছর দিতে হবে। তো পূর্ববর্তী আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ নাই, এই জন্য 0 আসছে। নিট সম্পদের পরিবর্তন এখানে 2,10,000। আয় বছরের অন্যান্য তহবিল বহির্প্রকাশ 2,96,000। মোট তহবিল বহির্প্রবাহ কত টাকা, তো আমার পার্থক্যটা 0 আসছে। তো আপনাদেরও পার্থক্য 0 আনতে হবে, না হলে আপনাদের হিসাব মিলবে না। তো এখানে আমি সংরক্ষণ করুন ক্লিক করছি। আচ্ছা, এখানে ক্যাশ এবং ফ্রম হাজব্যান্ড আমার এখানে মিলে নাই, এই জন্য আমি এই টাকাটা আমার অমিল ছিল, আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি দিচ্ছি হবে। আর যখনই এখানে পজিটিভ থাকবে, মাইনাস থাকবে না, তখনই এই টাকাটা আমি হ্যান্ড ক্যাশে নিয়ে যেতে পারি, বা আমি ব্যয়ের খরচ বাড়িয়ে দিতে পারি। তো আমি এই টাকাটা আমি অন্যের কাছ থেকে এনেছি, আমার হাজব্যান্ডের কাছ থেকে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে অন্য রসিদে ক্লিক করব। দেখেন বিশেষ আমি ক্যাশ টাকা এনেছি, রেফারেন্স ফ্রম হাজব্যান্ড, আমি যেটা কপি করে এনেছি এটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন এখন আমার ব্যালেন্স কিন্তু মিলে যাবে। দেখেন আমি যদি ক্লিক করি, আবার একটু দেখি আমার ব্যালেন্স মিলছে কিনা। দেখেন আমার ব্যালেন্স এখন 0-তে চলে আসছে। এভাবে আমরা আমাদের পার্থক্য মিলিয়ে দিতে হবে। তো আমার এটা মিলে গেছে, আমি সংরক্ষণ করুন এবং চালিয়ে জানি ক্লিক করছি। তো এখানে আরেকটু বিষয় দেখেন, আমার যে আয়টা আমি দিয়েছি, এখানে যদি আমি একটু দেখেন কর্মসংস্থানের সারাংশ, এখানে আমি এই জায়গাটা দেখাতে ভুলে গিয়েছি, তো দেখিয়ে দিই যে বেসিক পে স্কেল। আমার বেসিক পে এটা হচ্ছে বাড়ি ভাড়া, এটা দেখেন বাড়ি ভাড়াতে কোনো আমার কর নিচ্ছে না, কিন্তু যে বেসিক পে থেকে আমার এখানে করটা আসবে। আর আসবে উৎসব ভাতা থেকেও আমার করযোগ্য আয়, অর্থাৎ আমার বেসিক পে আর উৎসব ভাতা এই দুটেই আমার করযোগ্য আয়। আর যেগুলো আছে এগুলো আমার করযোগ্য আয় না। শিক্ষা ভাতা, বিশেষ সুবিধা, জিপিএফ, সুদ, টিফিন ভাতা এবং নববর্ষ এগুলো করযোগ্য না। শুধু করযোগ্য হচ্ছে এই যে আমার বেসিক আর হচ্ছে উৎসব ভাতা দুটো। এই তো এই মোট পরিমাণ আয় আছে আমার, এটা কর ছাড়ের পরিমাণ হচ্ছে এটা, মানে কর নেই এই আয়ে, আর করযোগ্য পরিমাণ হচ্ছে আমার এটা। তো তালিয়ে জানি ক্লিক করলাম। তো এখন আমি আমার দায় সম্পদ ও দায়ের হিসাব মিলিয়ে দিয়েছি, 0 নিয়ে এসেছি, সংরক্ষণ চালিয়ে জানি ক্লিক করছি। তো এরপরে দেখেন কর্মসংস্থানের আয় থেকে এত টাকা আসছে, সব 0 আসছে, মোট আয় এত,
কর অব্যাহতি প্রাপ্ত আয়াত, আর এখানে 0.00 মিলে গেছে এবং ট্যাক্স রেহাত হয়েছে এটা। আর এনে তো মোট প্রদেয় পরিমাণ 0 চলে আসছে। তো এখান থেকে আরেকটা বিষয়ে একটু লক্ষ্য করুন, আপনি কি বর্তমান মূল্যায়ন বছরের জন্য কোনো উৎস কর, অগ্রিম কর বা কোনো নিয়মিত কর পরিশোধ করছেন? এখানে লেখা আছে কি 2023-24 মূল্যায়ন বছরের জন্য আপনার দ্বারা কোনো উৎস কর বা অগ্রিম কর, যেমন বেতনের উপর টিডিএস, ব্যাংকের সুদের উপর টিডিএস, গাড়ির উপর এআইটি ইত্যাদি থাকলে হ্যাঁ নির্বাচন করুন, অন্যথায় নো নির্বাচন করুন। যারা হ্যাঁ নির্বাচন করবে তারা দেখেন এখানে আরেকটা পেজ ওপেন হবে, আপনার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করতে হবে। দেখেন এখানে কি লেখা আছে, আপনার ট্যাক্স পেমেন্ট আপডেট করার প্রয়োজন হলে হ্যাঁ নির্বাচন করুন। উৎস ট্যাক্স বা অগ্রিম ট্যাক্স সহ যদি আপনার পেমেন্ট ইতিমধ্যে আপডেট করা থাকে এবং আপনি রিটার্ন ফাইলিং এর জন্য প্রস্তুত হন তবে না নির্বাচন করুন। এখানে যদি হ্যাঁ নির্বাচন করেন দেখেন কি হয়, আরেকটা পেজে আমাদেরকে নিয়ে আসছে। দেখেন এখান থেকে আমি বাংলা করে নিচ্ছি। বাংলাদেশে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 সময়ে যে উৎসের কর ও এআইটি পরিশোধ করছেন তা যেভাবে আপডেট করবেন। এখানে দেখি যে এটা দিয়ে দেয় স্যালারি থেকে আপনি কি করছেন, ক্লেম অ্যামাউন্ট যদি দেন আপনি কেমন অ্যামাউন্ট দিয়ে সেভ দিবেন, নিচে চলে আসবে, আবার সার্চ দিলেও চলে আসবে। আবার দেখেন আদার্স যদি অন্যভাবে দেন, যেমন অথরিটি পারসন, এখানে লেখা আছে কি অথরিটি স্যালারি, আদার্স যদি দেন রেফারেন্স নাম অথরিটি পারসন, এবং এভাবে দিয়ে আপনি এখানে ব্যাংকের নাম কিভাবে দিচ্ছেন, কোন ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন, ব্যাংকগুলো চলে আসবে। তারপরে রেফারেন্স ডাটা, ডেট অফ চালান, এগুলো দিয়ে আপনি সেভ দিবেন। তো আমার এগুলো নাই। টিডিএস কিভাবে দিবেন, স্যালারি এভাবে যাবে দিয়ে দিবেন। ব্যাংকের মাধ্যমে এভাবে ব্যাংক সিলেক্ট করে নেবেন, এভাবে দিবেন, ব্যাংকের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারেস্ট নাম্বার এবং টিডিএস দিয়ে সেভ করবেন, এখানে নিচে চলে আসবে। এভাবে আপনারা এই পেজে করবেন। তারপরে সঞ্চয়পত্রের জন্য যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, তো সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে সার্চ দিলে চলে আসবে। আর ব্যাংকের যে প্রফিটের জন্য যদি আপনি টিডিএস দিয়ে থাকেন, এভাবে ব্যাংক সিলেক্ট করবেন, অ্যাকাউন্ট নাম্বার, টিডিএস নাম্বারগুলো দিয়ে। আদার্স যদি কোনো কিছু থেকে দিয়ে থাকেন, পারপাস অফ দ্য পেমেন্ট কি উদ্দেশ্যে দিলেন, এগুলো দিয়ে দেখে দেখে আপনি সেভ করবেন, তাহলেই হয়ে যাবে। তো সেভ করলেই নিচে এখানে চলে আসবে। তারপরে এই আইটি দেখেন, এটি আইটি অন কার, আইটি অন 154, এভাবে আপনারা দিয়ে দিবেন। তো আমার নাই, এজন্য আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাই। তা এখানে যাওয়ার পরে গো টু রিটার্ন, আমি রিটার্নে যাব। তো এখান থেকে ইংলিশ হয়ে গেছে, আমি আবার বাংলা করে নিচ্ছি, বাংলা করে নিই।
তো বাংলা নিচে মোট আয়ের বিবরণ দেখেন। তো এভাবে দিয়ে রিহাত সংরক্ষণ একবার করেছি, তো আবার করে নিলাম। তো শেষে আমি অনলাইন রিটার্নে এগিয়ে যান, আমি এগিয়ে যাচ্ছি। দেখেন এভাবে আপনার চলে আসবে বাংলাতে সব। আমি দেখতেছি যে আমি প্রিন্ট করে নিচ্ছি আগে। তো এখানে আমার সেভ এস পিডিএফ আছে, আপনাদের নাও থাকতে পারে, আপনারা সেভ এস পিডিএফ নিয়ে নেবেন। তো এভাবে দেখে নিই আমি। সেভ করে নিচ্ছি। ডেস্কটপে তো এখন আমাকে বলছে যে রিটার্ন জমা দিন। আমি রিটার্ন জমা, আপনি কি রিটার্ন জমা দিতে চান? ইয়েস, হ্যাঁ আমি জমা দিতে চাই। এখানে কি বলছে? অভিনন্দন, আপনার রিটার্ন জমা হয়েছে, অভিনন্দন দিয়েছে। তো এখন প্রাপ্তি কি দেখতে চান? আমি দেখতে চাচ্ছি। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। করে আমি সেভ দিচ্ছি। ডেস্কটপে এই ছিল আমার অনলাইনে রিটার্ন দাখিল। তো এভাবে আমি নিচে লগ আউট করে এখানে বের হলাম। তো এই ছিল আমার ভিডিওটি। আমার ভিডিওটি একটু লম্বা হয়ে গিয়েছে, তো আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে। এরপরে যদি কোথায় কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টসে জানাবেন, চেষ্টা করব আমি আপনাদের কমেন্টসের উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।